মিটার কিউব আয়তনের এবং 300 কেজি ভরের একটি জলযান পানিতে ভেসে থাকে, তখন উহার প্লবতা হচ্ছে 2.94 × 10⁶ নিউটন। নিউটন প্লবতা কাজ করে। জলযানটির আয়তনের কত অংশ পানিতে ডুবেছিল, এটি হচ্ছে আমাদের প্রশ্ন। এবং জলযানটি আয়তন পরিবর্তন না করে কিভাবে সাবমেরিন হিসাবে চালনা করা যাবে, এই দুটি প্রশ্ন আমরা এখন তোমাদেরকে করিয়ে দিব। এই দুটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা এই প্রশ্নটি করাবো, জলযানটির আয়তনের কত অংশ পানিতে ডুবেছিল। এখন এই প্রশ্নটি আমরা করতে যাবো, একটু ভালোভাবে খেয়াল করবে। জলযানটির আয়তন 900 মিটার কিউব, তার আয়তনের 300 কেজি ভরের একটি জলযান পানিতে ভেসে থাকে। যেহেতু জলযানটি পানিতে ভেসে থাকে, এর অর্থ হচ্ছে কি জলযানটি কিন্তু সম্পূর্ণ পানির মধ্যে ডুবন্ত নাই। আমরা প্রশ্নটি আবারও খেয়াল করি, যেহেতু জলযানটি ভেসে থাকে, এর অর্থ হচ্ছে জলযানটি কিন্তু পানিতে সম্পূর্ণ ডুবে নাই। তাহলে দেখো আমরা যে কথাটি এখানে লিখতে পারি, বা জলযানটি ভেসে আছে অর্থাৎ জলযানটির কিছু অংশ ডুবে আছে। তাহলে আমাদের এই তাহলে জলযানটির কত অংশ পানিতে ডুবে আছে সেটি বের করতে হবে। জলযান দ্বারা অপসারিত পানির আয়তন সমান ধরেছে B1 সমান ডুবন্ত অংশের আয়তন। তাহলে ডুবন্ত অংশের আয়তনটি আমরা যেটা বের করতে পারি, এখানে দেখো প্লবতা দেওয়া আছে কত আমাদের 2.94 10⁶ নিউটন। তাহলে আমরা এখানে লিখতে পারি, এখন দেখো প্লবতার সমান আমরা লিখতে পারি হচ্ছে এটি, প্লবতার আরেকটি নাম আছে অপসারিত তরলের ওজন। আমরা এটি দেখে নিলাম, এটি তোমরা লিখলে বুঝতে সুবিধা হয়। অপসারিত তরলের ওজন, তাহলে প্লবতা বা অপসারিত তরলের ওজন যেটি আমাদের দেওয়া আছে 2.94 10⁶ নিউটন, এটি আমাদের দেওয়া আছে। প্লবতা বা অপসারিত তরলের ওজন আমাদের দেওয়া আছে 2.96। প্লবতার সূত্র এটি কিন্তু আমরা B ρ G লিখতে পারি। আর এই যে এই মানটি 2.94 10⁶ এটি আমরা লিখতে পারি। এখন একটু খেয়াল করো বিষয়টি, আমরা যেহেতু এখানে অপসারিত পানির আয়তন V1 ধরেছি, এটিও আমরা V1 বসিয়ে দিলাম। তাহলে এই যে V1, আমি এর পরিচয় দিয়ে দিই, এই V1ই হচ্ছে কিন্তু অপসারিত পানির আয়তন। এই V1 হচ্ছে অপসারিত পানির আয়তন, কারণ আমরা জানি অপসারিত পানির ওজনই হচ্ছে প্লবতা। এটি কিন্তু আমরা জানি অপসারিত পানির ওজনই হচ্ছে প্লবতা। তাহলে এই V1 হচ্ছে অপসারিত পানির, এই V1টি হচ্ছে অপসারিত পানির আয়তন বা ডুবন্ত অংশের আয়তন, বা আমি এটাকে বলতে পারি ডুবন্ত অংশের আয়তন। এটাকে আমরা ডুবন্ত অংশের আয়তন বলতে পারি। তাহলে এটি হচ্ছে আমাদের ডুবন্ত অংশের আয়তন। এবং রো হচ্ছে তরলের ঘনত্ব, এই যে রো এর মানটি সে হচ্ছে তরলের ঘনত্ব, জি এর মান। তাহলে দেখ আমরা এবার মান বসিয়ে দিই, যেহেতু আমরা B1টি বের করব, রো এর মান হচ্ছে আমাদের 1000, G 9.8 সমান হচ্ছে 2.94 10⁶। তাহলে দেখো আমাদের উত্তরটি কিন্তু এখন খুব সহজেই বের হয়ে গেল। V1 সমান আমরা লিখতে পারি 2.94 10⁶, নিচে হচ্ছে আমাদের 1000 × 9.8 এত মিটার কিউব। V1 হচ্ছে আমাদের 300 মিটার কিউব। তাহলে এটি হচ্ছে আমাদের ডুবন্ত অংশের আয়তন, ডুবন্ত অংশের আয়তন। এখন আমার কিন্তু উত্তর এটা চাই না, এটা হচ্ছে আমাদের ডুবন্ত অংশের আয়তন। এবার খেয়াল করো একটু, যদি আমরা একটু দেখে নিই, দেখো এখানে বলা হয়েছে জলযানটি আয়তনের কত অংশ পানিতে ডুবে থাকে। এখন কতটুকু অংশ ডুবে ছিল সেটি আমাকে বের করতে বলা হয়েছে। জলযানটির মোট আয়তন ছিল কত, দেখো জলযানটির মোট আয়তন ছিল 900 মিটার কিউব। তাহলে 300 মিটার কিউব হচ্ছে ডুবন্ত অংশের আয়তন, পেয়েছি আমরা 300 মিটার কিউব, এবং সেখানে জলযানটির সম্পূর্ণ আয়তন হচ্ছে 900 মিটার কিউব। তাহলে কি আমরা বলতে পারি যে 600 মিটার কিউব ভেসে আছে, 300 মিটার কিউব ডুবে আছে। অতএব দেখো যে আমরা অনুপাত করে দিই, আবার দেখো এখানে জলযানটির আয়তন, জলযানটির আয়তন সমান 900 মিটার কিউব। অতএব দেখো এটিকে আমরা V ধরলাম। অতএব একটু খেয়াল করি আমরা,
ভি বাই হচ্ছে কত V1। আমরা এটা উল্টাই লিখি, V1 বাই হচ্ছে V সমান হচ্ছে উপরে হচ্ছে আমাদের 300 আর এটি হচ্ছে আমাদের 900। তাহলে এবার দেখো আমরা এটাকে ভাগ করে দিই, তাহলে এটি আসে V1 বাই V, এটি আসে 1/3। তাহলে অর্থাৎ দেখো V সমান অন সমান আমরা লিখতে পারি 1/3 ইন্টু হচ্ছে V। তাহলে মোট আয়তনের 1/3 অংশ ডুবান্ত, এটি আমরা লিখতে পারি মোট আয়তনের 1/3 অংশ ডুবান্ত আছে। এই কথাটি তোমরা লিখে দিতে পারো, অর্থাৎ মোট আয়তনের, আমি এখানে লিখে দিই, অর্থাৎ মোট আয়তনের 1/3 অংশ ডুবান্ত। এটি হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আবারও রিভিউ করে দিচ্ছি, দেখো প্রশ্নটি তোমাদের, এই প্রশ্নটি কিন্তু ইম্পর্টেন্ট, প্রায় পরীক্ষা আসে। জলযানটি ভেসে আছে, অর্থাৎ জলযানটি কিছু ডুবে আছে। জলযান দ্বারা অপসারিত পানির আয়তন V1 সমান ডুবান্ত অংশের আয়তন, অর্থাৎ অপসারিত পানির আয়তন আর আমরা জানি যে ডুবান্ত অংশের আয়তন দুটি সমান হয়। তাহলে প্লবতা বা অপসারিত তরলের আয়তন পর্যন্ত আমাদের দেওয়া আছে এত নিউটন, এটি প্রশ্নে দেওয়া ছিল আমাদের, এই দেখো এটি প্রশ্নে দেওয়া ছিল এত নিউটন, সেটি আমরা এখানে বসিয়েছি। এই V1 হচ্ছে অপসারিত পানির আয়তন বা ডুবান্ত অংশের আয়তন। এই রো এর মানটি কিন্তু আমাদের আছে, সেটি আমরা এখানে বসিয়ে দিলাম। এই রো এর মানটি, এই V1 এর মানটি আমরা বের করব G9.8, এবং এই যে প্লবতার মানটা V1 পেয়েছি দেখো 300 মিটার কিউব পেয়েছি হচ্ছে আমরা V1 বা যা ডুবান্ত অংশের আয়তন। কিন্তু জলযানটির যে সম্পূর্ণ আয়তন সেটি কিন্তু 900 মিটার কিউব এবং ডুবান্ত অংশের আয়তন হচ্ছে 300 মিটার পার কিউব। তাহলে জলযানটির আয়তন 900 মিটার কিউব, তাহলে কত অংশ ভাসমান ছিল এটি বের করার জন্য আমরা এটাকে জাস্ট অনুপাত করে দিয়েছি। উপরে হচ্ছে ডুবান্ত অংশের আয়তন, নিচে সম্পূর্ণ আয়তন, এটি ভাগ করলে 1/3 আসে, তাহলে অর্থাৎ V1 সমান 1/3 V। তাহলে আমরা কথাটি বাংলা লিখতে পারি মোট আয়তনের 1/3 অংশ ডুবান্ত অবস্থায় আছে। তো আমরা আশা করি এটি বুঝতে পেরেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই উদ্দীপকের পরবর্তী অঙ্কটি করব। পরবর্তী গ নম্বর অঙ্কটিতে বলা হয়েছে জলযানটির আয়তন পরিবর্তন না করে কিভাবে সাবমেরিন হিসেবে চালনা করা যায়। যদি আমরা সাবমেরিন হিসেবে চালনা করতে চাই, সেক্ষেত্রে বস্তুটিকে সম্পূর্ণ পানির মধ্যে ডুবন্ত অবস্থায় চলতে হবে। গুরুত্বপূর্ণ লাইন যে 900 মিটার কিউব আয়তনের জলযানটি পানিতে নিমজ্জিত বা সাবমেরিন করা হলে জলযানটি সম্পূর্ণ ডুবে থাকবে, অর্থাৎ অপসারিত পানির আয়তন হবে V1 = 900 মিটার কিউব। ধরি জলযানটির ভর m1 হলে নিমজ্জিত অবস্থায় ভাসবে। ধরি জলযানটি ভর m হলে সাবমেরিন বা নিমজ্জিত অবস্থায় ভাসানো যাবে। তাহলে ভাষায় এবং নিমজ্জনের যে আমরা কারণগুলো জানি সেটি কিন্তু আমরা এখন লিখে ফেলতে পারি। তাহলে এবং ভাষা এবং নিমজ্জনের যে ঘটনাটা জানি, ভাষা এবং নিমজ্জনের ক্ষেত্রে, ভাষা ও নিমজ্জনের ক্ষেত্রে, ভাষা এবং নিমজ্জনের ক্ষেত্রে যেটি আমরা জানি সেটি হচ্ছে আমরা জানি W1 = হচ্ছে W2। তাহলে এই যে W1 এটি হচ্ছে বস্তুর ওজন, আর এটা হচ্ছে অপসারিত তরলের ওজন বা প্লবতা। অপসারিত তরলের ওজন বা হচ্ছে আমরা এটা বলতে পারি প্লবতা বলতে পারি। তাহলে এই W1 আমরা লিখতে পারি m1g, এটি আমরা লিখতে পারি m2g। জি কেটে দিব, তাহলে আমার রইল কত m1 = কত m2। তাহলে এখানে যে m1 এটি হচ্ছে বস্তুর ভর, এটি হচ্ছে আমাদের বস্তুর ভর বা জলযানের ভর। এখানে লিখে দিই জলযান বা বস্তুর ভর হচ্ছে আমাদের এটি, জলযান বা বস্তুর ভর হচ্ছে m1, m2 হচ্ছে অপসারিত তরলের ভর, অপসারিত তরলের ভর। যেহেতু আমরা এই জলযান বা বস্তুর ভর এটি আমরা বের করব, আমাদের এখানে প্রশ্নটি হচ্ছে কি দেখো জলযানটির আয়তন পরিবর্তন না করে কিভাবে সাবমেরিন হিসেবে চালনা করা যাবে। যেহেতু আমরা জলযানটির আয়তন পরিবর্তন করব না, তাহলে ভর পরিবর্তন করব।
তাহলে আমরা ধরে নিলাম জলযানটির ভর এম হলে, আমরা এটাকে এম না দিয়ে এম অন দিলাম, যেহেতু আমরা অঙ্ক করতে এম অন লিখে ফেলছি। তাহলে এটি হচ্ছে জলযান বা বস্তুর ভর। যেহেতু আমাদের আয়তন পরিবর্তন করব না আমরা, তাহলে আমরা যেহেতু জলযান বা বস্তুর ভরটি বের করবো, তাহলে এম অনটি পরিবর্তন করবো না, এম টুটাকে আমরা অটোমেটিকলি পরিবর্তন করে ফেলবো। তাহলে এই হচ্ছে আমাদের এম অন, আর এটিকে আমরা লিখতে পারি √2 এবং লিখতে পারি V2। আমি এই √2 এবং V2 পরিচয় দিয়ে দিই। √2 হচ্ছে তোমার তরলের ঘনত্ব। তরলের ঘনত্ব, এখানে তরলটা কি? তরলটা হচ্ছে কিন্তু পানি। তরলের ঘনত্ব আমি এখানে ব্র্যাকেটে লিখে দিলাম পানি। এটি হচ্ছে আমাদের 1000 কেজি মিটার পার কিউব। এবং এই যে V2 হচ্ছে, এটি হচ্ছে কিন্তু এই V2 হচ্ছে অপসারিত তরলের আয়তন। অপসারিত তরলের আয়তন সমান আমরা লিখতে পারি জলযানের আয়তন সমান ডুবান্ত অবস্থায় জলযানের আয়তন। ডুবান্ত অবস্থায় জলযানের আয়তন। সেই ডুবান্ত অবস্থায় জলযানের যে আয়তনটি আমাদের আছে সেটি হচ্ছে V2 = আমাদের আসে 900 মিটার কিউব। জাস্ট এবার মান বসিয়ে দাও, অঙ্কটি হয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। একবারে খুব সহজভাবে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, কোনো প্যাচ অবলম্বন করিনি, একবারে সহজভাবে দেখিয়েছি। তাহলে দেখো আমার যেটি উত্তর আসে সেটি হচ্ছে অসম্ভব বড় একটি উত্তর আসে, সেটা লক্ষ কেজি। অর্থাৎ সাবমেরিনের ভর যদি 9 লক্ষ কেজি হয়, জলযানটির ভর যদি 9 লক্ষ কেজি হয়, তাহলে এটিকে সাবমেরিন হিসাবে চালনা করা যাবে আয়তন পরিবর্তন না করে। তাহলে জলযানটির ভর প্রথমে ছিল কত? 300 কেজি। তাহলে আমার আরো বৃদ্ধি করতে হবে কিন্তু অনেক। তাহলে আমরা লিখতে পারি এখানে, অতএব জলযানটির ভর 9000000 এত কেজি হলে সাবমেরিন হিসাবে চালনা করা যাবে। সাবমেরিন বা ডুবন্ত অবস্থায় চলবে। রিভিউ করে দিই। 900 মিটার কিউব আয়তনের জলযানটি পানিতে নিমজ্জিত সাবমেরিন করা হলে, নিমজ্জিত বা সাবমেরিন করা হলে, বাটা এখানে দেখা যায় না, নিমজ্জিত বা সাবমেরিন করা হলে জলযানটি সম্পূর্ণ ডুবে থাকবে, অর্থাৎ অপসারিত পানির আয়তন V1 = 900 মিটার পার কিউব হবে। এটি তাহলে ধরি জলযানটির ভর এমন হলে সাবমেরিন বা নিমজ্জন অবস্থায় বাসানো যাবে। নিমজ্জন অবস্থায় বাসানো যাবে। তাহলে এখানে হচ্ছে তাহলে বাসা এবং নিমজ্জনের ক্ষেত্রে যেটা আমরা লিখতে পারি, বস্তুর ওজন W1 সমান হচ্ছে W2। এখানে W2 হচ্ছে অপসারিত তরলের ওজন বা প্লবতা। এটাকে আমরা M1G, এটাকে আমরা M2G লিখতে পারি। দুই সাইড থেকে আমরা GG কেটে দিলাম। তাহলে জলযান বা বস্তুর ভর M1 সমান M2, অপসারিত তরলের ভর এটি। আর এটি হচ্ছে জলযান বা হচ্ছে M1 হচ্ছে জলযান বা হচ্ছে আমাদের বস্তুর ভর। তাহলে যেহেতু আমরা বস্তুর ভরটি বের করব, তাহলে আমাদের বস্তুর ভরটি কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই। যেহেতু আমরা এটি বের করব, আমাদের প্রশ্নই হচ্ছে M1টি কত। তাহলে M1টি ঠিক রেখে আমরা এটিকে লিখেছি √2 V2 ঘনত্বের সূত্র থেকে। এটি আমরা লিখেছি, এই সূত্রটি তোমরা সবাই জানো, আমি এখানে ব্র্যাকেটে লিখে দিই। ρ আমরা জানি M/V, তাহলে M = লেখা যায় হচ্ছে ρV। তাহলে এই যে √2 হচ্ছে আমি পরিচয় দিয়েছি তরলের ঘনত্ব, তরল হচ্ছে এখানে পানি, তাহলে পানির ঘনত্বটি বসিয়েছি। V2 হচ্ছে অপসারিত তরলের আয়তন সমান হচ্ছে ডুবান্ত অবস্থায় জলযানের আয়তন। এবং এই যে আমরা V2 যেটি লিখেছি, V2 হচ্ছে 900, যেহেতু অপসারিত তরলের আয়তন সমান ডুবান্ত অবস্থায় জলযানের আয়তন সমান হচ্ছে 900 মিটার কিউব। এখানে দরকার হয় তুমি লিখে দাও 900 মিটার কিউব, তাও লিখতে পারো। এবং আমরা এই মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করে যেটি দেখলাম সেটি হচ্ছে 9 লক্ষ কেজি আসে। তাহলে জলযানটির ভর যদি আমাদের 9 লক্ষ কেজি হলে সাবমেরিন বা ডুবন্ত অবস্থায় এটি চলবে। তো আশা করি তোমরা এই গাণিতিক সমস্যাটি বুঝতে পেরেছো। এখন আরেকটি নতুন সৃজনশীল শুরু করব। প্রশ্নটি, লোহার তৈরি 400 গ্রাম বড় একটি ফাঁপা গোলককে কেরোসিনে সম্পূর্ণ নিমজ্জিত করলে তা 660 সিসি কেরোসিন অপসারণ করতে পারে। লোহার ঘনত্ব হচ্ছে 7800 কেজি মিটার পার কিউব।
লোহার গোলকটি পানিতে ভাসবে না ডুববে, এটি হচ্ছে প্রথম প্রশ্ন। প্রশ্নটি আমি একটু বুঝিয়ে দিই তোমাদেরকে চিত্র এঁকে। এই হচ্ছে মনে করো এখানে দেখো উদ্দীপকটা আমাদের যা বলা হয়েছে, এটি হচ্ছে 400 গ্রামের একটি লোহার গোলক, আর লোহার ঘনত্ব হচ্ছে আমাদের 7800 কেজি মিটার পার কিউব। এবার প্রশ্নে বোঝানো হয়েছে যে এই লোহার গোলকটিকে একটি পাত্রে ডুবানো হয়েছে, অর্থাৎ এই পাত্র ছিল হচ্ছে আমাদের কেরোসিন, এই পাত্রে ছিল আমাদের কেরোসিন ছিল, এই পাত্রে ছিল কেরোসিন ভর্তি ছিল আমাদের, এই পাত্রে কেরোসিন ভর্তি ছিল। এই লোহার গোলকটিকে কেরোসিনের মধ্যে ডুবানো হয়েছে। আমরা আবার বুঝাই দিই, এই যে লোহার গোলকটিকে কেরোসিনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, লোহার গোলকটি 60 সিসি কেরোসিন অপসারণ করতে পারে। লোহার গোলকটি আমি এখানে লিখে দিই লাইনটি, লোহার গোলকটি ডুবন্ত অবস্থায়, লোহার গোলকটি ডুবন্ত অবস্থায় 60 সিসি কেরোসিন অপসারণ করতে পারে। উদ্দীপকটি চিত্রের সাপেক্ষে পুনরায় বুঝিয়ে দিচ্ছি। লোহার গোলকটির ভর হচ্ছে 400 গ্রাম এবং লোহার ঘনত্ব হচ্ছে 7800 কেজি মিটার পার কিউব। এই লোহার গোলকটিকে আমরা কেরোসিনের মধ্যে যদি ছেড়ে দিই, তাহলে লোহার গোলকটি ডুবন্ত অবস্থায়, এখানে লিখে দিয়েছি লোহার গোলকটি ডুবন্ত অবস্থায় 60 সিসি কেরোসিন অপসারণ করতে পারে। এখানে লোহার গোলকের আয়তন হবে 60 সিসি। কেন হবে? আমরা জানি বস্তুর ডুবন্ত অংশের অপসারিত তরলের আয়তন আর বস্তুর আয়তন এটি কিন্তু সমান হবে। আমরা আবার বুঝে নিই, একটি বস্তুর ডুবন্ত অবস্থায় তার অপসারিত তরলের আয়তন আর বস্তুর আয়তন এটি কিন্তু সম্পূর্ণভাবে সমান। একটু দেখে নিই, লোহার গোলকটি পানিতে ভাসবে না ডুববে এটি আমরা বের করি। এখন লোহার গোলকটি পানিতে ভাসবে না ডুববে, সেক্ষেত্রে আমরা যদি বস্তুর ওজন আর হারানো ওজন বের করি, এই দুইটাকে যদি আমরা কম্পেয়ার করে দিই, তাহলেই আমরা বুঝতে পারবো বস্তুটি ভাসবে না ডুববে। বিষয়টির ব্যাখ্যা আমি তোমাদের এখানে লিখে দিচ্ছি। বস্তু ভাসবে না ডুববে এটি বুঝতে বস্তুর ওজন ও হারানো বা অপসারিত তরলের ওজন বের করতে হবে। অর্থাৎ আমার যদি বস্তুর ওজনটি বেশি হয় তাহলে কিন্তু ডুবে যাবে, আর যদি বস্তুর ওজনটি কম হয় তাহলে কিন্তু বেশি থাকবে। এখানে যে বিষয়টি হয়, তাহলে আমরা এখানে বের করব প্রথমে বস্তুর ওজন। তাহলে আমাদের দুইটি ওজন বের করতে হবে, একটি হচ্ছে বস্তুর ওজন বের করব, আরেকটি ওজন বের করব হচ্ছে আমরা হারানো ওজন বা অপসারিত তরল ওজন। তাহলে প্রথমে আমরা হারানো ওজনটি বস্তুর ওজনটি বের করে ফেলি। অর্থাৎ বস্তুর ওজন, দেখো বস্তুর ওজন আমরা বের করে ফেলতে পারি W1 সমান m1g। m1 হচ্ছে বস্তুর ভর, তাহলে এই যে বস্তুর ভর আমরা বসাতে পারি 400 গ্রাম আছে, এটিকে আমরা কেজিতে নিলে 0.4 কেজি আসে এবং জি এর মান হচ্ছে 9.8। তাহলে আমি এখানে লিখে দিই ছোট করে একটু। এখানে আমাদের m1 হচ্ছে বস্তুর ভর, m1 বস্তুর ভর যার মান হচ্ছে 400 গ্রাম, এটিকে আমরা 0.4 কেজিতে নিয়ে এসেছি এবং জি এর মান তো 9.8, এটি তোমরা জানো। তাহলে বস্তুর ওজনটি আমাদের কত আসে? 0.4 × 9.8। তাহলে এখানে আমাদের যে ওজনটি আসে সেটি হচ্ছে দেখো 3.92 নিউটন, এত নিউটন। তাহলে আমরা বস্তুর ওজন পেয়ে গেলাম হচ্ছে এটা, এটি পেয়েছি আমরা বস্তুর ওজন। এবার হচ্ছে আমরা হারানো ওজন বের করব বা অপসারিত তরল ওজন বের করব। তাহলে আমরা পরের পার্টটি দেখো, এই অঙ্কটির হারানো ওজন বা অপসারিত তরলের ওজন, অপসারিত তরলের ওজন, হারানো ওজন বা অপসারিত তরল ওজন আমরা এটা WT = V ρg দিতে পারি। এবার হারানো ওজন বা অপসারিত তরল ওজন এটি যদি আমরা বের করি, দেখো এখানে B হচ্ছে, আমরা দুটি পরিচয় লিখে দিই। B হচ্ছে বস্তুর আয়তন সমান হচ্ছে ডুবন্ত অবস্থায় অপসারিত তরলের আয়তন। বস্তুর আয়তন এটি আমরা লিখতে পারি, অতএব বস্তুর আয়তন তাহলে এটি লিখতে পারি আমরা ডুবন্ত অবস্থায় অপসারিত আয়তন ছিল হলে 60 সিসি, তাহলে আমরা এখানে লিখতে পারি 60 সিসি। এই 60 সিসি এটাকে মিটার কিউব নিতে হবে, সিসি মানে সেন্টিমিটার কিউব, তাহলে এটিকে আমরা লিখতে পারি 10⁻⁻⁶। আমাদের রো হচ্ছে কি তরলের ঘনত্ব। দেখো
এখানে এই জন্যই তো আমি একটা অপসারিত তরলের ওজন, তুমি যখন অপসারিত তরলের ওজনটি বের করবে, একটু খেয়াল করো, যখন অপসারিত তরলের ওজনটি বের করবে, আমরা আবারও কথাটি বুঝে নেই। যখন আমরা যখন অপসারিত তরলের ওজন বের করব, তখন অবশ্যই অপসারিত তরলের ঘনত্বটি বসবে। এই সিম্পল জিনিসটা তোমরা মাথায় রাখলেই তো হয়ে যাবে, তাহলে তোমরা এই রোটা ভালোভাবে বুঝবে। এই হার্ন ওজন লেখার সময় আমি সবসময় অপসারিত তরলের ওজন লিখি, এটা লেখার অর্থ হচ্ছে যাতে তোমরা এই জিনিসটা সহজে মাথার মধ্যে দ্রুত কাজ করে যে হার্ন ওজনই হচ্ছে অপসারিত তরলের ওজন, তাহলে অপসারিত তরলের ঘনত্বটা এখানে বসবে। এই জন্য তোমরা হার্ন ওজন, প্লবতা, লব্ধি ঊর্ধ্বমুখী বল যাই লেখো না কেন, তার সাথে অপসারিত তরলের ওজন এই কথাটি তোমরা অবশ্যই 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 লিখবা। তাহলে এবার দেখো আমরা এটি কিভাবে বের করতে পারি। দেখো এবার এই রো হচ্ছে তরলের ঘনত্ব, এটি কিন্তু পানির ঘনত্ব বসাবো। পানির ঘনত্ব আমরা জানি হচ্ছে 1000 কেজি মিটার পার কিউব, এটি আমরা জানি। এবার আমরা যদি মান বসিয়ে দিই, W2 সমান দেখো এই ভি হচ্ছে আমাদের কত, 6 × 10⁶। রো এর মানটি আমাদের কত, 1000, জি হচ্ছে 9.8। তাহলে আমাদের মানটি, উত্তরটি কিন্তু হয়ে গেল। এবার আমরা ক্যালকুলেটর ব্যবহার করে উত্তরটি বের করে ফেলতে পারি। অপসারিত তরলের ওজন বা হার্ন ওজন হচ্ছে এত নিউটন, এটা হচ্ছে তার হার্ন ওজন। এবং এই উপরে দেখো আরেকটি ওজন আছে, বস্তুর ওজন। তাহলে এখানে দেখা যাচ্ছে বস্তুর ওজনটি কিন্তু বেশি, তাহলে হার্ন ওজনটা কম, তাহলে বস্তুটি হচ্ছে ডুবে যাবে। তাহলে আমরা বুঝতে পারতেছি বস্তুটা ডুবে যাবে, এখানে কিন্তু বস্তুটি ডুবে যাবে, এটি হচ্ছে কিন্তু কারণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা এটার 4 নাম্বার কোশ্চেনের উত্তরে চলে যাব। লোহার গোলকটির উপর 150 গ্রাম মোম এর প্রলেপ দিলে গোলকটি কেরোসিনে ভাসবে না ডুববে, এটি তোমাকে বের করতে হবে। অর্থাৎ আমি জিনিসটা তোমাদের একটু বুঝিয়ে দিই। বিষয়টা হচ্ছে এরকম, এখানে মনে করো এই হচ্ছে আমার লোহার গোলক, তাহলে এটি হচ্ছে আমাদের গোলক লোহার, যার ঘনত্ব ছিল আমাদের 7800 কেজি মিটার পার কিউব। এখন এর উপরে প্রলেপ দেওয়া হয়েছে, কার প্রলেপ দেওয়া হয়েছে, সেটি হচ্ছে মোমের প্রলেপ দেওয়া হয়েছে। এখন এখানে মনে করো এই যে দেওয়া হয়েছে প্রলেপ, এই কালো অংশটি আমরা মোমের প্রলেপ বুঝালাম, আমরা কালো অংশটি মোমের প্রলেপ বুঝালাম। তাহলে এটি হচ্ছে মোমের প্রলেপ, মোমের প্রলেপ। এটি হচ্ছে মোমের প্রলেপ। মোমের ঘনত্ব হচ্ছে 900 কেজি মিটার পার কিউব। মোমের প্রলেপটা হচ্ছে, মোমের প্রলেপ দেওয়া হয়েছে, সেই মোমের প্রলেপের পরিমাণ হচ্ছে 150 গ্রাম, এবং 150 গ্রাম আমাদের মোমের প্রলেপ। এবং মোমের ঘনত্ব যেটি আমাদের দেওয়া আছে, দেখো মোমের ঘনত্ব দেওয়া আছে আমাদের 900 কেজি মিটার পার কিউব। এখন যদি আমরা এই গোলকটিকে কেরোসিনে ছেড়ে দিই, তাহলে বস্তুটি ভাসবে না ডুববে সেটি বের করতে হবে। আবার আমরা বুঝে নিই, এটি হচ্ছে মোমের প্রলেপ 150 গ্রাম, মোমের ঘনত্ব 900 কেজি মিটার পার কিউব। এই লাল অংশটি আমরা বুঝেছি লোহার গোলক, এই লাল অংশটি হচ্ছে আমাদের লোহার গোলক, এবং এই লোহার গোলকের বাইরে কালো অংশটি দ্বারা আমরা বুঝিয়েছি যে মোমের প্রলেপ দেওয়া হয়েছে 150 গ্রাম। আমাদের আগের প্রশ্নটাও কিন্তু আমরা বের করেছিলাম, একটু খেয়াল করো, আমাদের বস্তুটি পানিতে ভাসবে না ডুববে এটি কিন্তু আমরা বের করেছিলাম, কিন্তু সেখানে যে বিষয়টা ছিল, সেখানে কিন্তু এই লোহার গোলকের সাথে অন্য কোনো বস্তু বা প্রলেপ আকারে বা যুক্ত অবস্থায় কিন্তু ছিল না। আমরা এটি আবারও ভালোভাবে বুঝে নিই। আমরা আগের গাণিতিক সমস্যাটা কিন্তু শুধু একটি গোলক ছিল, তার সাথে কিন্তু কোনো বস্তু যুক্ত ছিল না। তাহলে এবার আমরা যেটি করব সেটি হচ্ছে, যেহেতু বস্তু দুইটি, তাহলে আমরা দুইটি বস্তুর ক্ষেত্রে বের করব বাতাস ওজন এবং বস্তু দ্বারা অপসারিত পানির ওজন। তাহলে একটু দেখো আমরা যেভাবে করতে পারি, দেখো আমরা একটু বুঝে নেই। বস্তু দ্বারা বাতাস ওজন আমরা কিভাবে বের করবো, দুটি বস্তুর ওজন, একটু হচ্ছে গোলকের ওজন যোগ হচ্ছে মোমের ওজন। তাহলে দেখো আমরা গোলকের ওজন, এই গোলকের ওজনের ভর আর জি বসায় দিতে পারি। গোলকের ভর 400 গ্রাম, তাহলে 0.4 কেজি, এবং 9.8 যোগ মোমের ওজন, মোমের ভর কত 150 গ্রাম। 150 গ্রাম যদি হয় আমাদের, তাহলে আমরা এখানে এটাকে
কেজিতে যদি নেই তাহলে আমরা এটা লিখতে পারি 0.15 কেজি এবং জি হচ্ছে আমাদের 9.8। তাহলে এখানে দেখো আমরা বস্তুদ্বয়ের ওজন পেয়ে গেলাম। তাহলে আমরা 0.4, আমাদের যে উত্তরটি আসে সেটি হচ্ছে 5.39। W1 ইকুয়ালটা আমাদের আসে এটি 5.39, দুটি ওজন আসে এটি। তাহলে দেখো একটু খেয়াল করো, এখানে বস্তুদ্বয়ের বাতাস ওজন W1 ইকুয়াল টু গোলকের ওজন যোগ মোমের ওজন, এবং W1 ইকুয়াল টু 0.4 ইন্টু 9.8, 0.15 ইন্টু 9.8, W1 ইকুয়াল টু 0.53। তাহলে এটা বস্তুদ্বয়ের বাতাস ওজন। এখন আমরা বস্তুদ্বয়ের তরল ওজন বের করব, অর্থাৎ এখানে তরলটি হচ্ছে কেরোসিনে বস্তুদ্বয়ের ওজনটি আমরা বের করব। এখানে আমাদের কিন্তু বস্তু দুটি হয়ে গেছে, একটি মোমের আর একটি হচ্ছে গোলকের। তাহলে বস্তুদ্বয়ের তরলে বা কেরোসিন ওজন W2 সমান আমরা লিখব হচ্ছে মোমের ওজন। মোম দ্বারা তরলের ওজন, মোম দ্বারা অপসারিত তরলের ওজন যোগ, এখানে আমরা যোগ দিয়ে দিলাম যোগ, দেখো খেয়াল করো, মোম দ্বারা অপসারিত তরলের ওজন যোগ হচ্ছে গোলক দ্বারা অপসারিত তরলের ওজন। গোলক দ্বারা অপসারিত তরলের ওজন। এটি দেখো বস্তুদ্বয়ের তরলে ওজন W2 সমান মোম দ্বারা, যেহেতু আমার বস্তু দুটো ডুববে তাহলে মোম দ্বারা হচ্ছে অপসারিত তরলের ওজন যোগ গোলক দ্বারা অপসারিত তরলের ওজন। তাহলে মোম দ্বারা অপসারিত তরলের ওজন আমরা কিভাবে লিখতে পারি, দেখো সেটি হচ্ছে মোম দ্বারা তরলের অপসারিত ওজন। তাহলে আমরা এখানে একটু খেয়াল করো, মোম এটি আমরা লিখলাম ভি রো জি যোগ গোলক, এটি লিখলাম লোহার গোলক, এটি হচ্ছে আমরা এটাও লিখলাম ভি রো জি, শুধু আমরা মানটা পরিবর্তন করে বসিয়ে দিব, তাহলে কিন্তু আমাদের অঙ্কটি হয়ে যায়। এখন মোমের ক্ষেত্রে যদি আমি বসাতে যাই, একটু খেয়াল করো, এখানে একটু মনে হয় ঝামেলা আছে। মোমের ক্ষেত্রে যদি আমি বসাতে যাই তাহলে একটু যদি আমরা তাকাই, মোমের কিন্তু কোনো আয়তন দেওয়া নাই। দেখো এই শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু মোমের ভর দেওয়া আছে এবং হচ্ছে ঘনত্ব দেওয়া আছে, তাহলে মোমের কোনো আয়তন নাই। তাহলে আমরা এখানে মোমের আয়তনটা একটু সাইডে কিন্তু আমরা বের করে নিতে পারি। আমরা যদি মোমের আয়তনটা বের করতে যাই, বি হচ্ছে মোম দ্বারা অপসারিত তরলের আয়তন বা মোমের আয়তন, কিন্তু মোমের আয়তনটা কিন্তু আমাদের এখানে প্রশ্নে কোথাও দেওয়া নাই, এজন্য আমরা হচ্ছে মোমের আয়তনটি বের করে নিব। তাহলে মোমের আয়তন যদি আমরা বের করে ফেলি, দেখো কি আসে, মোমের আয়তন আমরা লিখতে পারি রো ইকুয়াল টু এম বাই ভি, ভি ইকুয়াল টু আমরা লিখতে পারি এম বাই হচ্ছে রো। তাহলে একটু দেখো এখানে আমাদের হচ্ছে এম এর মানটি হচ্ছে আমাদের 150 গ্রাম, অর্থাৎ 1.5 কেজি, 0.15 কেজি, এবং মোমের ঘনত্ব হচ্ছে 900। তাহলে এটি আমরা যদি বের করে ফেলি তাহলে দেখো কত আসে, কেজি মিটার পার কিউব। এটি যে উত্তরটি আমাদের আসে সেটি 0.15 ভাগ হচ্ছে 900। তাহলে এটি আমাদের যে উত্তরটি আসে সেটি হচ্ছে, আমি একটু রেড কালারতে লিখে দিই, 1.667 10⁻⁻4 কেজি মিটার পার কিউব। আয়তনটি পেয়েছি, এই ভি যে আয়তন এটি কিন্তু মোমের আয়তন আমরা পেয়ে গেলাম। এই জায়গাটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার শুধু আমরা মান বসিয়ে দেবো, তাহলে আমাদের অঙ্কটি হয়ে যায়। তাহলে মোমের আয়তনটা আমরা পেয়ে গেছি 1.667 10⁻⁻4। রো হচ্ছে মোমের, এখানে এই যে আমরা এখানে যেহেতু একটু খেয়াল করো, আমরা এই ঘনত্বের মানটা কারা বসাবো তোমরা একটু বুঝে নাও। যেহেতু বস্তুদ্বয়ের তরলটা হচ্ছে আমাদের এখানে কেরোসিন, বস্তুদ্বয়ের তরলে কেরোসিনে ওজন, অর্থাৎ বস্তুদ্বয় কিন্তু কেরোসিনে বের করতে বলছে। তাহলে আমরা এখানে কিন্তু এই রোটা অবশ্যই তরলের ঘনত্ব, অর্থাৎ কেরোসিনের ঘনত্ব 800, কেরোসিনের ঘনত্ব হচ্ছে 800 কেজি মিটার পার কিউব। এটি হচ্ছে কেরোসিনের ঘনত্ব, এই রোটি এই কেরোসিনের ঘনত্ব, এবং জি হচ্ছে আমাদের 9.8। এরপর আমি যদি হচ্ছে গোলকের ক্ষেত্রে বসাই, গোলকের ওজন যদি আমাদের বের করা ছিল আগের বারে, গোলকের আয়তন ছিল আমাদের আগের প্রশ্নে আমরা যেটা বের করেছিলাম, গোলকের আগের আয়তন ছিল আমাদের
60 ইন্টু 10⁻⁻6 রোয়ের মানটি আমরা কেরোসিনি ঘনত্ব 800 কেজি মিটার পার কিউব বসবো, জি হচ্ছে আমাদের 9.8। তাহলে দেখো আমাদের উত্তরটি কত আসে এখন আমরা যদি একটু ক্যালকুলেটরের মাধ্যমে করে ফেলি। তাহলে আমাদের এখানে যে উত্তরটি আসে সেটা হচ্ছে 1.778 নিউটন। তাহলে অতএব বস্তুদ্বয়ের হারানো ওজন পেয়েছি আমরা এত নিউটন। এবং এই যে দেখো এখানে আরেকটি ওজন ছিল সেটি হচ্ছে আমাদের বস্তুদ্বয়ের বাতাস ওজন। তাহলে বস্তুদ্বয়ের বাতাস ওজন পেয়েছি এত নিউটন, হারানো ওজন পেয়েছি এত নিউটন। তাহলে আমাদের বস্তুদ্বয়ের ওজনটা যেহেতু বেশি তাহলে বস্তুটি হচ্ছে ডুবে যাবে। তাহলে আমরা এখানে একটু ব্যাখ্যা লিখে দিতে পারি, বস্তুদ্বয়ের বাতাস ওজন বেশি, বস্তুদ্বয়ের বাতাসের ওজন বেশি, তাই ডুবে যাবে। আমরা আবার বুঝিনি, বস্তুদ্বয়ের বাতাস ওজন বেশি তাই ডুবে যাবে। সম্পূর্ণ গাণিতিক সমস্যাটি রিভিউ করে দিচ্ছি, তোমরা মনোযোগ সহকারে দেখো, আশা করি খুব সহজেই এটি বুঝতে পারবে। বস্তুদের বাতাস ওজন অর্থাৎ গোলকের ওজন যোগ মোমের ওজন। গোলকের ওজনের ক্ষেত্রে আমরা লিখেছি গোলকের ভর আর 9.8, মোমের ওজনের ক্ষেত্রে মোমের ভর 150 গ্রাম, এটিকে আমরা কেজিতে রূপান্তর করেছি। তাহলে এখানে কেজিতে রূপান্তর করে আমরা 0.15 ইন্টু 9.8 ওজন বের করে ফেলেছি। তাহলে আমরা বস্তুদ্বয়ের বাতাস ওজন পেয়ে গেলাম। বস্তুদ্বয়ের তরলে হারানো ওজন, তাহলে এখানে বস্তুদ্বয়ের তরলে হারানো ওজন বা প্লবতা, এই W2 সমান আমরা যেটা বের করব মোম দ্বারা অপসারিত তরলের ওজন যোগ গোলক দ্বারা অপসারিত তরলের ওজন। এখন মোম দ্বারা অপসারিত তরলের ওজন এটা আমরা লিখেছি ভিরোজি, এবং গোলক দ্বারা অপসারিত তরলের ওজন সেটি আমরা লিখেছি ভিরোজি। এখানে একটু বিষয়টি তোমাদের বোঝার আছে, তুমি যখন তরলে ওজন বের করবা বা হারানো ওজন বের করবা, খেয়াল করো এখানে তুমি যখন তরল ওজন বা হচ্ছে হারানো ওজন বের করবা, এই ঘনত্বটা কিন্তু সবসময় তরলের ঘনত্ব বসবে। আমি এখানে লিখে দিলাম এটি কিন্তু সবসময় তরলের ঘনত্ব, এই রোটেই কিন্তু তরলের ঘনত্ব। তাহলে এখানে আমাদের তরলটা কি, এই রো কিন্তু সবসময় তরলের ঘনত্ব। তাহলে এখানে একটু খেয়াল করো এই তরলের ঘনত্বটা কি, এই তরলের ঘনত্বটাই হচ্ছে আমাদের কেরোসিন। এই কেরোসিন হচ্ছে আমাদের তরলের ঘনত্ব। তাহলে কেরোসিনের যে ঘনত্ব সেটি হচ্ছে 800 কেজি মিটার পার কিউব। আমরা এখানে লিখে দিই তোমাদের এক সাইডে কেরোসিনের ঘনত্ব 800 কেজি মিটার পার কিউব। আমি এখানে বক্স করে লিখে দিলাম কেরোসিনের ঘনত্ব, এটি প্রশ্নে দেওয়া আছে, প্রশ্ন দেওয়া ছিল কেরোসিনের ঘনত্ব, অনেক সময় নাও থাকতে পারে, তোমরা একটু মুখস্থ রাখবা। কেরোসিনের ঘনত্ব হচ্ছে রো ইকুয়াল টু হচ্ছে 800 কেজি মিটার পার কিউব। তাহলে আমি যখন তরল ওজন বা হারানো ওজন বের করব, সবসময় তরল ওজনের ক্ষেত্রে এটি তরলের ঘনত্ব বের হবে। কখন? হারানো ওজন বা প্লবতার ক্ষেত্রে। এই জায়গাটা কিন্তু অনেকেই ভুল করো, এই জন্য কিন্তু আমি বারবার এই কথাটা বলতেছি, তোমরা কিন্তু অনেক সময় এই জায়গাটা এসে ভুল করে ফেলবে, যেখানে আমি ঘনত্ব কার বসাবো। তুমি যখন তরল ওজন, হারানো ওজন, প্লবতা যাই বসাও না কেন, তুমি কিন্তু অবশ্যই এটি তরলের ঘনত্ব বসাবা। তো এই রো তরলের ঘনত্ব যেহেতু 9.8 তোমরা জানো, শুধু চিন্তা করতে হবে আয়তন নিয়ে। এই আয়তন হচ্ছে মোম দ্বারা অপসারিত তরলের আয়তন, তাহলে আমরা এটা মোমের আয়তন বসাবো, এবং এটি হচ্ছে আমরা লোহার গোলকের আয়তন বসাবো। মোমের আয়তনটি আমাদের দেওয়া ছিল না, এটি আমি সাইড নোটে বের করে দিয়েছি তোমাদের জন্য। দেখো এটি হচ্ছে আমাদের মোমের আয়তন ছিল, বের করে ফেলছি। মোমের আয়তন রো ইকুয়াল টু m/v। যেহেতু আমি মোমের আয়তন বসাবো সেক্ষেত্রে মোমের ভর এবং হচ্ছে মোমের ঘনত্ব বসবে হচ্ছে 1.66 10⁻⁴। এবার দেখো আমরা মান বসাবার পর বস্তুদের হারানো ওজন পেলাম 1.77 নিউটন। দেখা যাচ্ছে বস্তুদের বাতাস ওজনটা ছিল 5.36 নিউটন। তাহলে আমাদের বস্তুদের বাতাস ওজন বেশি, তাই হচ্ছে এই বস্তুটি ডুবে যাবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।